রাজবাড়ী সরকারি কলেজের 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর মানবিক ও ব্যবসা শাখার শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। সবাই কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরা কলেজে তোমাদেরকে অনেক মিস করছি। আজকে আমাদের ক্যাম্পাস তোমাদের পদচারণে মুখরিত থাকতো, তবু আমাদেরকে মেনে নিতে হচ্ছে প্রকৃতির এই নিয়মকে। তো সবাই ঘরে বসে ক্লাস করতে থাকবে, আমরা সেই কামনা করছি এবং তোমাদেরকে সবার সুস্থতা কামনা করে আজকের এই ক্লাস শুরু করছি। সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সঙ্গে আছি আমি শেখ গোলাম রাসেল, প্রভাষক অর্থনীতি বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আমি গতদিন তোমাদের সঙ্গে একটি ক্লাস নিয়েছি, আজকে তোমাদের সঙ্গে আমার দ্বিতীয় ক্লাস। তো দেখে নিই আজকে আমরা তোমাদেরকে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা কি শিখব? আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব, অর্থনীতি প্রথম পত্রের ভোক্তা এবং উৎপাদকের আচরণ। আর কোন কোন টপিক আমরা পড়ব? আমরা আজকে শিখব চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য। তারপর আমরা শিখব চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়। আমরা চাহিদা সংকোচন ও প্রসারণ বিষয়টা আমরা জানবো। এরপরে আমরা জানবো আমরা চাহিদা হ্রাস বৃদ্ধিটা কি, এবং সর্বশেষ গাণিতিক কিছু ধারণা আছে যেগুলো আমাদের ইকোনমিক্সের প্রয়োজন হয়, আমরা সেগুলো শিখব। তো সবাইকে আজকের এই লেসনে আমি স্বাগত জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দময় একটি ক্লাস আমরা উপভোগ করতে যাচ্ছি। সবাইকে মনোযোগ সহকারে আজকের এই ক্লাস উপভোগ করতে আমি আহ্বান জানাচ্ছি। তো আমি ক্লাস শুরুতে তোমাদের একটা উক্তি দিয়ে শুরু করতে চাই, যদিও তোমরা আমার সামনে নাই, তবুও আমি ধরে নিচ্ছি আমার সামনে তোমরা আছো। একটা বিখ্যাত উক্তি, টেল মি আই ফরগেট। যদি আমাকে বলো আমি হয়তো ভুলে যাব, শো মি আই রিমেম্বার। আমাকে যদি দেখাও তাহলে হয়তো আমি মনে রাখতে পারবো, বাট ইনভলভ মি আই আন্ডারস্ট্যান্ড। যদি আমাকে যুক্ত করো তাহলে আমি বুঝতে পারবো। তো ছোট্ট বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো না, তোমাদেরকে দেখাবো না, আমি তোমাদেরকে যুক্ত করতে চাই আমার এই পাঠ কার্যক্রমে, যেন তোমরা বুঝতে পারো। এবং সৃজনশীলের মানেই হচ্ছে পড়াটা বুঝতে পারা, নিজের মেধাকে কাজে লাগিয়ে সেই পরিস্থিতিতে কি করতে হবে, কি অ্যান্সার হবে সেটাকে প্রকাশ করা। তো আমরা চলে যাচ্ছি আমাদের পাঠে। তো পাঠের আগে বলে দিচ্ছি, আমরা গত ক্লাসে চাহিদা ভিত্তিক ব্যতিক্রম থেকে শুরু করে চাহিদা রেখা পর্যন্ত আমরা অঙ্কন করা শিখেছিলাম। আজকে আমরা শিখব চাহিদা সূচি ও রেখার মধ্যে পার্থক্য আছে কিনা। পার্থক্য অবশ্যই আছে, কিভাবে আছে আমরা একটু দেখব। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিতে চাই সূচিটা কেমন ছিল। দেখো, চাহিদা যে অপেক্ষক ছিল সেই অপেক্ষক থেকে বিভিন্ন দামে চাহিদার পরিমাণটা নির্ণয় করে যখন আমরা একটা ছকে বা একটা টেবিলে লিখেছি, সেই টেবিলটার নাম হচ্ছে চাহিদা সূচি। ছোট্ট বন্ধুরা, তোমরা লক্ষ্য করে দেখো, 30 টাকা দাম যখন ছিল, চাহিদা ছিল 15 একক। দাম আস্তে আস্তে কমেছে, 28, 26, 24 হয়েছে, এবং সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ দেখো 30, 28, 26, 24 হওয়ার সাথে সাথে তোমাদের চাহিদাটা দাম কমেছে, চাহিদাটা বেড়েছে, 15, 20, 25, 30 হয়েছে। এই যে দামের সাথে আমরা চাহিদার পরিমাণটা লিখলাম, এটা হচ্ছে চাহিদা সূচি। তো রেখাটা কিরকম হয় মনে আছে তো আমাদের? আচ্ছা, অসুবিধা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো চাহিদা রেখাটা, এই সূচি থেকে চাহিদা রেখাটা অঙ্কন করা হয়েছে। চাহিদা রেখার কি ছিল? ভূমি অক্ষে থাকতো চাহিদার পরিমাণ, এই যেটা হচ্ছে ভূমি অক্ষ, চাহিদার পরিমাণ। আর এই যে লম্ব অক্ষ, এটা হচ্ছে দ্রব্যের দাম। আমরা ধরেছি চালের চাহিদা আর চালের দাম, এই দুটো বিষয় আমরা এখানে উল্লেখ করেছি। তো যখন আমাদের দাম ছিল 30 টাকা, চাহিদা ছিল 15 একক, এই দেখো দাম 30 টাকা, চাহিদা 15 একক, এটাকে আমরা স্থাপন করে পেয়েছি এ বিন্দু। একইভাবে 28 টাকা, 26 টাকা,
24 টাকা দাম হলে চাহিদা হয় 20, 25, 30, যেটাকে আমরা বি সি ডি বিন্দুতে দেখিয়েছি। এভাবে এই এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটা পেয়েছি সেটাই হলো চাহিদা রেখা। তাহলে তোমরা স্পষ্টত বুঝতে পারছো এখানে চাহিদা সূচি এবং রেখা এই দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই আছে। তো আমরা এটা একটু দেখি, তোমাদেরকে শেয়ার করি। এই দেখো ছোট্ট বন্ধুরা, কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তা যে সূচির সাহায্যে দেখানো হয় তাকে চাহিদা সূচি বলে। এই যেখানে দেখো দামের সাথে চাহিদার যে পরিবর্তনটা সূচিতে দেখিয়েছি, এটাই আমাদের চাহিদা সূচি। অপরদিকে কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তা যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে চাহিদা রেখা বলে। যেমন এখানে আমরা দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনটা আমরা রেখার সাহায্যে দেখিয়েছি, এটার নাম হচ্ছে চাহিদা রেখা। তো পরবর্তী পার্থক্যটা হচ্ছে চাহিদা সূচি হলো চাহিদা রেখার বা চাহিদা বিধির গাণিতিক প্রকাশ, পক্ষান্তরে চাহিদা রেখা হলো চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। দেখো আগে স্লাইডে আমরা যখন ছকে লিখেছিলাম গাণিতিক আকারে ওটা হচ্ছিল সূচি, আর যখন জ্যামিতিক আকারে লিখলাম সেটা হচ্ছে বিধি রেখা। ভোক্তার আচরণের উপর ভিত্তি করে চাহিদা সূচি তৈরি করা হয়, আর চাহিদা সূচির উপর ভিত্তি করে চাহিদা রেখা আঁকা হয়। একজন ভোক্তা দাম বাড়লে চাহিদা কমায়, দাম কমলে চাহিদা বাড়ায়। এই ছকের উপর ডিপেন্ড করে চাহিদা সূচি তৈরি করা হয়, আর চাহিদা সূচির মানগুলোর উপর ভিত্তি করে চাহিদা রেখা অঙ্কন করা হয়। চতুর্থটা দেখো, চাহিদা সূচির কোনো আকৃতি নেই, কিন্তু চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। আমরা একটু আগে দেখলাম চাহিদা সূচি একটা ছক, ওখানে কোনো আকৃতি থাকে না, কিন্তু চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিচের দিকে নেমেছে, তাই বলতে পারি রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। তারপর দেখতে পারি চাহিদা সূচি নির্ভর করে চাহিদা সমীকরণের উপর, আর এখানে নির্ভর করে চাহিদা সূচির উপর। অর্থাৎ সূচিটা সমীকরণের উপর নির্ভরশীল আর রেখাটা সূচির উপরে নির্ভরশীল। এরপর আমরা বলতে পারি ঢাল, যদি এখানে দেওয়া নাই, চাহিদা সূচির কোনো ঢাল প্রকাশ করা যায় না, কিন্তু চাহিদা রেখাতে ঢাল আছে এবং ঢালটা ঋণাত্মক। তো এই ছিল আমাদের চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য। আমার এখানে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হওয়া সত্ত্বেও আমি সম্পূর্ণ তুলে দিয়েছি যেন তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, এবং আমার স্লাইডটা অনেকক্ষণ এখানে স্ক্রিনে থাকবে যেন তোমাদের পড়তে সুবিধা হয়। সেই আলোকে আমি একটু বিস্তারিত লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, এবং যেন তোমাদের কাছে অর্থনীতিটা কঠিন না লাগে। তো আমরা যাচ্ছি আমাদের আজকের পরবর্তী টপিকে, সেটা চাহিদা রেখার আকৃতি। আমরা এইমাত্র জানলাম চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। তোমরা দেখতে পাচ্ছ এই যে রেখাটা, দেখো ডি থেকে মানে এ থেকে আস্তে 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 বি সি ডি হয়ে নিচের দিকে আসছে। অর্থাৎ এই যে এরো দিয়ে দেখানো হয়েছে যে তোমার হাতে বাম হাতের থেকে দেখো ডান হাতের দিকে নিচের দিকে নেমে আসছে, তাই বলা হয় বাম থেকে ডান দিকে নিম্নগামী। আচ্ছা, তোমরা কেন এটাকে ডান থেকে বাম থেকে ঊর্ধ্বগামী বলো না? কারণ আমরা যখন লিখি কোনো সংখ্যা বা কোনো অঙ্ক বা বাংলা বা ইংরেজি ক্যারেক্টার, তখন আমরা বাম থেকে ডান দিকে যাই। তোমরা খেয়াল করে দেখবে এ বি সি ডি বাম থেকে ডানে যায়। তো এই জন্য রেখা যখন ব্যাখ্যা করি আমরা অবশ্যই বাম দিক থেকে করে আসি। তো যেহেতু এটা বাম থেকে ডানের দিকে নিচের দিকে নেমে গেছে, দ্যাটস ওয়াই আমরা বলবো রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। তো রেখাটা দেখলাম, এখন আমরা জানবো কেন রেখাটা এরকম হয়, অর্থাৎ বাম থেকে ডান দিকে কেন নিম্নগামী হয়। আমরা এখন এই বিষয়টা আমরা জানবো। তো সবাই মনোযোগী হও। দেখো, প্রথম কারণ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমাদের বিভাগীয় প্রধান স্যার তোমাদের এটা পড়িয়েছেন যে কোন দ্রব্যের ভোগ বৃদ্ধি পেতে থাকলে
ভোগ বৃদ্ধি করলে আস্তে আস্তে সেই দ্রব্যের প্রান্তিক উপযোগ কমতে থাকে। তো কি হয় এই ঘটনাটা আমরা দেখি। চাহিদা রেখা ডান থেকে নিম্নগামী তার পিছনে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাজ করে। সাধারণত দ্রব্যের ভোগ ক্রমাগত বাড়ালে প্রান্তিক উপযোগ কমতে থাকে। দাম এবং প্রান্তিক উপযোগ যখন সমান হয়, অর্থাৎ যখন একটা দ্রব্যের দাম আর সেই দ্রব্যের উপযোগ বা সেই দ্রব্যের প্রান্তিক উপযোগ সমান হয়, তখন ভোক্তার উপযোগটা সর্বোচ্চ হয়। কোন দ্রব্যের দাম কমে গেলে, যদি কোন দ্রব্যের দাম কমে যায়, তখন প্রান্তিক উপযোগটা দামের থেকে বেশি হয়ে যায়। দামটা কমছে, প্রান্তিক উপযোগটা বেশি, তো তখন করে কি ভোক্তা ওই অধিক পরিমাণ ক্রয় করে প্রান্তিক উপযোগ কমতে 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 দামের সমান আসে। ফলে দেখা যায় যে দ্রব্যের দাম কমলে চাহিদা বেশি হয় এবং দাম বেশি হলে চাহিদা কম হয় উপযোগের কারণে। এই কারণে দামের সাথে চাহিদার একটা বিপরীত সম্পর্ক আছে, তাই চাহিদা রেখাটা ডান দিকে নিম্নগামী হয়। পরবর্তী কারণ কি? প্রকৃত আয় পরিবর্তনের প্রভাব। প্রকৃত আয় পরিবর্তনের প্রভাব। কোন দ্রব্যের দাম কমলে ভোক্তার আয় বৃদ্ধি পায়, প্রকৃত আয় বৃদ্ধি পায়। কিভাবে? কারণ ভোক্তা একই দ্রব্য আগের চেয়ে বেশি পরিমাণ কিনতে পারে তার আয় স্থিতির সাপেক্ষে, তো দেখা যায় তার প্রকৃত আয়টা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, কোন দ্রব্যের দাম কমলে ক্রেতা একই পরিমাণ দ্রব্য ক্রয় করতে দাম কমলে কম পরিমাণ দামে একই দ্রব্য ক্রয় করতে পারে। এক্ষেত্রে একই পরিমাণ অর্থ দিয়ে ক্রেতা আগের চেয়ে বেশি দ্রব্য ক্রয় করতে পারে, ফলে দাম কমার কারণে চাহিদা বাড়ে। আবার দাম বাড়লে ভোক্তার প্রকৃত আয় কমে যায়, কারণ সে একই অর্থ দিয়ে আগের চেয়ে কম দ্রব্য ক্রয় করতে পারে, তাই চাহিদাটা কমে যায়। তাই বলা যায় প্রকৃত আয় প্রভাবের দরুন চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। তো আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমাদের আরো কিছু পয়েন্ট আমরা দেখব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাব হচ্ছে যদি দুইটা দ্রব্যের মধ্যে একটা পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়, তো তাদেরকে বলা হয় পরিবর্তক দ্রব্য। যদি এই দুইটা দ্রব্যের মধ্যে একটার দাম স্থির থেকে আরেকটা বাড়ে বা একটার স্থির থেকে আরেকটা কমে, তাহলে দ্রব্যের ভোগটাও চেঞ্জ হয়ে যায়। তোমরা খেয়াল করে দেখো, চিনি ও গুড় দুইটা খাবারই কিন্তু আমাদের খাদ্যকে মিষ্টি করে, মিষ্টির জন্য ব্যবহার করা হয়। তো চিনির দাম স্থির থাকা অবস্থায় যদি গুড়ের দাম কমে, তবে ভোক্তা চিনির ব্যবহার কমিয়ে গুড়ের ব্যবহার বেশি করবে, কারণ দুটোই মিষ্টি করে, চিনিটা মানুষ কিনবে না। অর্থাৎ গুড়ের দাম কমায় গুড়ের চাহিদা বৃদ্ধি পাবে। এভাবে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, ফলে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। আবার একই কথা বোঝা যায় পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও একই রকম হয়। পরিপূরক দ্রব্য কি? যদি দুইটা দ্রব্যের মধ্যে একটাকে ছাড়া আরেকটা সম্পূর্ণ হয় না বা চলতে পারে না, তাকে বলা হয় পরিপূরক দ্রব্য। সেক্ষেত্রে দেখা যায় একটা দাম বাড়লে আরেকটার চাহিদা কমে। যেমন পেট্রোল এবং গাড়ি। যদি পেট্রোলের দাম বাড়ে, তাহলে গাড়ি বা মোটরসাইকেল এগুলো পরিচালনার ব্যয় বা চালানোর খরচ অনেকটা বেড়ে যায়। তখন যারা ক্রেতা আছে তারা ওই গাড়ির চাহিদাটা কমিয়ে দেয়। তো দেখা যায় একটা দ্রব্যের দাম বাড়লে আর একটা চাহিদা কমে, এখানে বিপরীত সম্পর্ক দেখা যায়। তাই পরিপূরক দ্রব্যের প্রভাবেও চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এটা এখানে নাই, আমি জাস্ট সংক্ষেপ করার জন্য এটা লিখি নাই। পরবর্তী বিষয় আসছি চাহিদা রেখার ঢাল। আমরা কতদিন শিখেছি যে চাহিদার সমীকরণ হচ্ছে ডি ইকুয়াল টু এ মাইনাস বি পি। এখানে এ হচ্ছে চাহিদা রেখার ছেদক অথবা শূন্য দামে চাহিদার পরিমাণ, বি হচ্ছে দামের সাথে চাহিদা পরিবর্তনের হার অথবা চাহিদা রেখার ঢাল। এই দেখো ঢালের আগে একটা ঋণাত্মক চিহ্ন আছে, ঋণাত্মক চিহ্নটা আছে। এই ঢালটা ঋণাত্মক হওয়ার কারণে চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। আমরা মনে রাখবো যদি কোনো রেখার ঢাল ঋণাত্মক হয়
সেই রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, আর যদি ঢাল ধনাত্মক হয় তাহলে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো চাহিদা রেখার যে ঢালটা ঋণাত্মক বা সমীকরণে ঢালটা ঋণাত্মক, তাই রেখাটা ডান দিকে নিম্নগামী হয়। আচ্ছা, এখন আমাদের টপিক হচ্ছে চাহিদার সংকোচন ও প্রসারণ। চাহিদার সংকোচনটা কি? দেখো, আমরা সংকোচন মানে বুঝি যে কোনো কিছু কমে যাওয়া, ছোট হয়ে যাওয়া। আর প্রসারণ মানে কি? আমরা বলছি কোনো কিছু বড় হয়ে যাওয়া। তো সংকোচন মানে হচ্ছে সংকুচিত হওয়া বা ছোট হওয়া বা কমে যাওয়া, আর প্রসারণ মানে বড় হওয়া বা বৃদ্ধি পাওয়া। তো চাহিদা সংকোচন, কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন হয়। দেখো, আমরা জানি যে কোনো কিছুর চাহিদা বৃদ্ধি থেকে আমরা জানি কোনো কিছুর দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। তাই যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি ঘটে, অর্থাৎ কোনো দ্রব্যের দাম বৃদ্ধির ফলে যদি চাহিদা হ্রাস পায়, তবে তাকে চাহিদার সংকোচন বলে। এখানে খেয়াল রাখবা, এই দামের কারণে যদি চাহিদাটা কমে যায়, তার নাম চাহিদা সংকোচন। আমি আবার বলছি, কোন দ্রব্যের দামের বৃদ্ধির ফলে যদি চাহিদা হ্রাস পায়, তবে তাকে চাহিদা সংকোচন বলে। ওকে, তো প্রসারণটা কি? প্রসারণটাও দামের কারণে ঘটে। অপরদিকে কোন দ্রব্যের দামের হ্রাসের ফলে যখন চাহিদা বৃদ্ধি পায়, তাকে চাহিদা প্রসারণ বলে। তো এখানে দেখতে পাচ্ছি যে দামটা কমে গেলে, দামটা হ্রাস পেলে পরে চাহিদাটা বৃদ্ধি পায়, আর সেই প্রক্রিয়াটার বা ঘটনাটার নাম হচ্ছে চাহিদার প্রসারণ। বুঝতে পেরেছি? সো দামের পরিবর্তন দ্বারা সংকোচন ও প্রসারণ ঘটে। যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায়, চাহিদা কমে যায়, যেটাকে বলে চাহিদার সংকোচন, এবং দাম কমে গেলে চাহিদা বাড়ে, এটাকে বলে চাহিদার প্রসারণ। এটা আমরা একটু চিত্র আকারে দেখবো, তো দেখি কি অবস্থা। খেয়াল করো, আমি চিত্রটা দুইবার এঁকেছি। এখানে লম্ব অক্ষে দ্রব্যের দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়। ঠিক আছে? তো ডিডি একটা চাহিদা রেখা। ডিডি রেখার এ বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি কোন দ্রব্যের দাম, এ বিন্দুতে দাম ছিল OP2। লক্ষ্য করো, OP2। যখন আমরা এভাবে P1 P2 বা চলক থাকে, তখন আমরা এই মূল বিন্দু থেকে আমরা দূরত্বটা হিসাব করে বলি এটা হচ্ছে দাম। তাহলে এই বিন্দুতে দাম হচ্ছে OP2, আর চাহিদা কত? এ থেকে ভূমি অক্ষে আসলে কত পাই আমরা? X1। সো এই বিন্দুতে চাহিদা হচ্ছে OX1। এখন দ্রব্যের দাম যদি কমে যায়, তাহলে চাহিদা রেখার এই বিন্দু থেকে আমরা বি বিন্দুতে আসবো। তো বি বিন্দুতে আসতে পরে দেখা যাবে, এই দেখো, এ থেকে আমরা বি বিন্দুতে আসছি। তো দেখা যাচ্ছে আগে আমাদের দাম ছিল OP2, এখন দাম হয়ে গেছে বি বিন্দুতে OP1। একইভাবে বি বিন্দুতে আমাদের চাহিদা বেড়ে কত হয়েছে? OX2। তাহলে আগে ছিল OX1, এখন সেটা হয়ে গেছে OX2, অর্থাৎ OX1 থেকে OX2 বৃদ্ধি পেয়েছে। এই X1 X2 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে P2 P1 দাম হ্রাসের ফলে X1 X2 চাহিদা বৃদ্ধি পেয়েছে, চাহিদা বৃদ্ধি। পক্ষান্তরে দ্বিতীয় চিত্রটা একটু লক্ষ্য করে দেখি। এখানে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষের দাম আগের মতোই। এখানে ডিডি চাহিদা রেখা আছে। তো এই চাহিদা রেখার এ বিন্দু, যদি আমরা বি বিন্দুতে শুরু করি, বি বিন্দুতে দাম আছে OP1, আর চাহিদা আছে কত? OX2। যদি বি থেকে আমরা এ বিন্দুতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি
চাহিদা দাম বের হয়েছে OP2, আর বি বিন্দু থেকে এ বিন্দুতে চাহিদা কমে হয়েছে OX1। অর্থাৎ এখানে দাম বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদাটা কমে গেছে, এখানে চাহিদার সংকোচন ঘটেছে। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা একই চাহিদা রেখা বরাবর, আমি হয়তো আলাদা এঁকেছি সুবিধা মানে বোঝানোর জন্য, একই চাহিদা রেখা বরাবর আমরা চাহিদা সংকোচন এবং প্রসারণ ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ এ থেকে বিতে আসলে হবে চাহিদার প্রসারণ, আর বি থেকে তে আসলে হবে চাহিদার সংকোচন। এখানেও তাই, এ থেকে বিতে আসলে প্রসারণ, বি থেকে তে আসলে সংকোচন। দুইটা আলাদা দিয়েছি জাস্ট তোমাদের এই অ্যারো গুলো বোঝার জন্য। তাছাড়া একই চিত্রে এই দুটো বিষয় ব্যাখ্যা করা যায়। এবার আমরা শিখি চাহিদার হ্রাস বৃদ্ধি। তো কথাটা কিন্তু অনেকটা একই রকম, হ্রাস মানেও সংকোচন বা কমা, বৃদ্ধি মানেও বৃদ্ধি পাওয়া বা বাড়া। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য একটু আছে। কোথায় আছে? চাহিদা সংকোচন এবং প্রসারণ এটা হয়েছিল দামের দ্বারা, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, যেটাকে আমরা বলেছি চাহিদার সংকোচন, এবং দাম কমলে চাহিদা বাড়ে, যেটা বলছি আমরা প্রসারণ। কিন্তু ক্রেতার আয় যদি বৃদ্ধি পায়, দ্রব্যের দাম স্থির থেকে যদি ক্রেতার আয় বৃদ্ধি পায়, তাহলে চাহিদা বৃদ্ধি পায়। আয় কমে গেলে চাহিদা হ্রাস পায়। এই যে আয়ের পরিবর্তন দ্বারা চাহিদার পরিবর্তন হয়, এই ঘটনাকে বা এই ইভেন্টকে আমরা বলতে পারি চাহিদার হ্রাস বৃদ্ধি। তো লক্ষ্য করে দেখো, কোন দ্রব্যের দাম স্থির থেকে যদি ক্রেতার আয়ের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়। যদি কোনো দ্রব্যের দাম স্থির থেকে ক্রেতার আয় হ্রাস পায়, তাহলে চাহিদা হ্রাস পায়, একে চাহিদা হ্রাস বলে। পক্ষান্তরে কোন দ্রব্যের দাম স্থির থেকে ক্রেতার আয় বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায়, একে চাহিদার বৃদ্ধি বলে। অর্থাৎ এখানে মূল কথাটা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি হয় ক্রেতার আয়ের দ্বারা, দ্রব্যের দামের দ্বারা না। দামটা স্থির থাকবে, সেখানে আয় বাড়লে চাহিদা বাড়বে, চাহিদার বৃদ্ধি, আয় কমে চাহিদা কমবে, চাহিদার হ্রাস। আমরা স্পষ্টত বুঝতে পেরেছি সংকোচন প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির পার্থক্য। ঠিক আছে, দুইটা ঘটে দুইটা কারণে। দেখো ছোট্ট বন্ধুরা, আমাদের চাহিদার হ্রাস বৃদ্ধিকে আমরা একটা চিত্রে দেখিয়েছি। চিত্রে দেখো, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। আচ্ছা, প্রাথমিক অবস্থা চাহিদা রেখা হচ্ছে ডিডি চাহিদা রেখা। ডিডি রেখার এ বিন্দুতে অবস্থান করে একজন ব্যক্তি ও পি নট দামে, অর্থাৎ ও পি নট দামে ও এক্স পরিমাণ দ্রব্য ভোগ করছে। এখন যদি দ্রব্যের দাম স্থির থাকে, ক্রেতার আয় বৃদ্ধি পায়, তাহলে চাহিদা রেখাটা এখান থেকে স্থানান্তর হয়ে D2 হবে। তো চাহিদা রেখা D2 হলে সে সি বিন্দুতে ও পি নট দামে, অর্থাৎ আগের একই দামে সে এখন ও এক্স পরিমাণ ভোগ করবে। অর্থাৎ আমি তোমাদের দেখাচ্ছি, এই যে x1 x2 এইটি পরিমাণ সে চাহিদাটা তার বৃদ্ধি পাবে। এটা হচ্ছে চাহিদার বৃদ্ধি, x0 x2 পরিমাণ চাহিদার বৃদ্ধি। ঠিক আছে, আর যদি আয় কমে যায়, দ্রব্যের দাম স্থির অবস্থায় আয় কমে গেল, তার তো করার ক্ষমতা কমে যাবে, সক্ষমতা কমে যাবে, সেক্ষেত্রে সে কি করবে? চাহিদাটা কমায় দেবে। তাই চাহিদা রেখাটা এ বিন্দু থেকে বি তে চলে আসবে, এখন চলে আসবে এ থেকে বি তে। ঠিক আছে, তো এ থেকে বি তে আসার ফলে কি হবে? সে বি বিন্দুতে একই দামে, অর্থাৎ ও পি নট দামে সে বি বিন্দুতে ও এক্স ওয়ান পরিমাণ ভোগ করবে। অর্থাৎ x1 x0 পরিমাণ দ্রব্য তার কমে যাবে।
তাই বলতে পারি এখানে তো চাহিদার সংকোচন ঘটেছে। আমরা হয়তো বিষয়টা বুঝতে পেরেছি। তো চাহিদা হ্রাস বৃদ্ধি, এখানে চাহিদা হ্রাস পেয়েছে, সরি। তো চাহিদা হ্রাস এবং বৃদ্ধি এই বিষয়টা দেখো আলাদা আলাদা চাহিদা রেখা দ্বারা প্রকাশ করা হয়। যেমন এই D2 একটা চাহিদা রেখা, D একটা চাহিদা রেখা, দেখো এটা হচ্ছে আমাদের প্রাথমিক চাহিদা রেখা। এটা দাম বৃদ্ধি পেলে পরে এই চাহিদা রেখাটা হয়, সরি আয় বৃদ্ধি পেলে এই চাহিদা রেখাটা হয়, এবং আয় হ্রাস পেলে এই চাহিদা রেখাটা হয়। অর্থাৎ এখানে আমরা তিনটা চাহিদা রেখার দ্বারা আমরা বিষয়টা ব্যাখ্যা করতে পারি। এই হচ্ছে চাহিদার হ্রাস এবং বৃদ্ধি। দেখো এর পরবর্তীতে আমাদের অর্থনীতিতে কিছু গাণিতিক বিষয় আছে, যে বিষয়গুলো আমাদের সবসময় রেখা আঁকতে গেলে, সমীকরণের ব্যাখ্যা করতে গেলে, বা আমাদের অপেক্ষক থেকে সমীকরণ করতে গেলে আমাদের লাগে। আমরা কিছু গাণিতিক ধারণা এখন শিখব। প্রথমত শিখব চলক। গাণিতিক চলকের ক্ষেত্রে আমরা জানি যে সকল গাণিতিক প্রতীকের মান পরিবর্তনশীল, স্থির না, পরিবর্তনশীল, এবং ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাদেরকে চলক বলে। মনে করে দেখো আমরা যখন ক্লাস 6, 7, 8, 9, 10 অঙ্ক করেছি, তখন অনেক রকম সংখ্যা এসেছে। একটি সংখ্যা অপর সংখ্যার 3 গুণ, সংখ্যা দুটির যোগফল 48 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তখন আমরা ধরি একটি সংখ্যা x, অপর সংখ্যাটি 3 × x। সুতরাং প্রশ্ন মতে x + 3x = 48। তো এখানে এই যে x বা y বা z বা a b c এগুলো কি? এগুলো হচ্ছে চলক, যার নির্দিষ্ট কোনো মান নেই। এই চলকগুলো এক একটা অঙ্কের বেলায় এক একটা সমীকরণে এক একটা গাণিতিক প্রক্রিয়ায় এক এক মান প্রদান করে, তাই এগুলোকে বলা হয় চলক। চলক দুই প্রকার। চলক হচ্ছে দুই প্রকার, স্বাধীন চলক এবং অধীন চলক। স্বাধীন চলক কোনগুলা? যে সকল চলক নিজে নিজের মান গ্রহণ করতে পারে, অন্য চলকের উপর নির্ভরশীল নয়, তাকে স্বাধীন চলক বলে। আমরা বুঝতে পেরেছি যে যদি কোনো চলক নিজে নিজের মান নিতে পারে, কারো উপর সে ডিপেন্ড না করে, সেটা হচ্ছে স্বাধীন চলক। অধীন চলক কোনটা? যে চলক নিজে নিজের মান গ্রহণ করতে পারে না, অর্থাৎ সে স্বাধীনভাবে তার মান গ্রহণ করতে পারে না, অধীন চলকের উপরে নির্ভরশীল, তাদেরকে বলা হয় অধীন। যে সকল চলক নিজে নিজের মান গ্রহণ করতে পারে না, স্বাধীন চলকের উপর নির্ভরশীল, তাদেরকে অধীন চলক বলে। একটা উদাহরণ দেখি। QD = ফাংশন অফ P। এখানে QD = কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাণ, P = প্রাইস বা দাম, F হচ্ছে ফাংশন বা অপেক্ষক নির্দেশক চিহ্ন। যেহেতু চাহিদা দামের উপর নির্ভরশীল, মানে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, তাই দাম হলো স্বাধীন চলক এবং চাহিদাটা হলো অধীন চলক। তাহলে আমরা খেয়াল রাখবো এই যে সমতা চিহ্ন, এই সমান চিহ্নের ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে স্বাধীন চলক। এফটা ডান দিকে, বাট এফটা তো অপেক্ষকের চিহ্ন, তো এফটা কোনো চলক না, এটা অপেক্ষক নির্দেশক চিহ্ন। আর কিউডিটা সমান চিহ্নের বাম দিকে আছে, এটা হচ্ছে অধীন চলক। আমরা এইভাবে আমরা শিখব। মনে রাখতে হবে যে একটা সমীকরণে একাধিক স্বাধীন চলক থাকতে পারে, কিন্তু অধীন চলক একটাই থাকবে। তো ঠিক আছে, আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি ধ্রুবক। ধ্রুবকটা কি? যে সকল গাণিতিক প্রতীকের মানটা স্থির, যে সকল গাণিতিক প্রতীকের মানটা স্থির,
পরিবর্তনশীল নয়, অর্থাৎ সবসময় একই মান প্রদান করে, তাদেরকে বলা হয় ধ্রুবক। যেমন ধরো আমরা যে সংখ্যা ইউজ করি 1, 2, 3, 10, 100, 500, 1000, 1 লাখ, যাই বলি না কেন, এগুলো মান কিন্তু স্থির। আমি একটা কলম দেখে বলতে পারবো না এখানে 5টা কলম আছে, কেননা 5-এর একটা নির্দিষ্ট মান আছে, 1-এর একটা নির্দিষ্ট মান আছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের মানটা স্থির, কখনো এটা চেঞ্জ হবে না। সেটা বাংলাদেশ হোক, যুক্তরাষ্ট্র হোক, কিংবা ফিলিস্তিন হোক বা ইসরায়েল হোক, 1-এর মান সবসময় 1, 10-এর মান 10, মানটা স্থির। ঠিক আছে? অপেক্ষক স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতা সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতা সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। অর্থাৎ যদি দুইটা চলক এক্স এবং ওয়াই হয়, এক্স স্বাধীন চলক, ওয়াই অধীন চলক। ধরো এক্স একটি স্বাধীন চলক আর ওয়াই একটি অধীন চলক, এক্স একটি স্বাধীন চলক, ওয়াই একটি অধীন চলক, এবং এরা যদি একটা আরেকটার উপর নির্ভরশীল হয়, তাহলে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, অর্থাৎ ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। দ্যাট মিনস ওয়াই হচ্ছে এক্স এর একটি অপেক্ষক, বা ওয়াই এক্স এর মানের উপরে নির্ভরশীল। এক্স এর মান বেশি হলে বা কম হলে ওয়াই এর মানটা বেশি হবে বা কম হবে। সো এখানে এক্স হলো স্বাধীন চলক, ওয়াই হলো অধীন চলক। তাই এই যে নির্ভরশীলতা সম্পর্ক এফ দিয়ে আমরা প্রকাশ করেছি, বুঝিয়েছি, তাই এটি হচ্ছে একটা অপেক্ষক। পরামিতি যে সকল প্রতীক কোন নির্দিষ্ট মডেলে স্থির মান প্রদান করে কিন্তু অন্য মডেলে পরিবর্তনশীল, তাকে পরামিতি বলে। অর্থাৎ এটি এক ধরনের চলক, তবে একটা মডেলের জন্য এর মানটা স্থির, অন্য মডেলের জন্য অন্যরকম ভাবে স্থির, আলাদা আলাদা যায়। এমন প্রতীককে বলা হয় পরামিতি। একে এ বি সি বা গ্রিক অক্ষর আলফা বিটা গামা বা অন্য কোনো অক্ষর দিয়ে জেড টেড দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমরা জানি চাহিদা সমীকরণ বা অপেক্ষক হচ্ছে কিউডি সমান এ মাইনাস বিপি। এখানে এ বি কিন্তু এক ধরনের চলক, কিন্তু এখানে এ আর বি পরামিতি, কারণ এ দ্বারা বোঝায় শূন্য দামে চাহিদার পরিমাণ। আবার বলছি, এ দ্বারা বোঝায় শূন্য দামে চাহিদার পরিমাণ, আর বি দ্বারা বোঝায় চাহিদা রেখার ঢাল। ঠিক আছে? সো এ বি কিন্তু নির্দিষ্ট কিছু অর্থ প্রকাশ করছে, তাই এখানে এ বি চলক না, এ বি হচ্ছে পরামিতি। একইভাবে যদি আমরা দেখি যে ভোগ সমীকরণ, সেখানেও এ বি আছে। আমি একটু তোমাদেরকে লিখে দেখাচ্ছি ভোগ সমীকরণটা, একটু তোমরা ধৈর্য ধরো, আমি দেখাচ্ছি। ধরো ভোগ সমীকরণ হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। দেখো এটা হচ্ছে ভোগ সমীকরণ, সবাই দেখতে পাচ্ছি আমরা, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এখানে সি মানে ভোগের পরিমাণ, এখানে কিন্তু এ আর বি আছে। এবার এ আর বি কি এই দাম আর পরিমাণ প্রকাশ করে? না, এখানে এর মান হচ্ছে স্বয়ংভূত ভোগ আর বি হচ্ছে পরিচিত ভোগ, অর্থাৎ এ স্বয়ংভূত ভোগ এবং বি পরিচিত ভোগ। তাই আমরা বলতে পারি এই ভোগ অপেক্ষকের জন্য এই মানটা স্থির। অতএব এখানে এ আর বিটা পরামিতি। তাই আমরা দেখতে পাচ্ছি যে একই চলক যখন একটা মডেলের জন্য নির্দিষ্ট মান প্রকাশ করে বা অর্থ প্রকাশ করে, অন্য মডেলে আরেকটি অর্থ বা মান প্রকাশ করে, তবে ওই ধরনের চলককে বলা হয় পরামিতি বা প্যারামিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো সুন্দরভাবে। তো এবার আমরা ঠিক আছে, আমরা পরবর্তী অংশে যাচ্ছি।
দুঃখিত, আমার এখানে একটু সমস্যা হয়েছিল, তো আমি দুঃখ প্রকাশ করছি সময় ক্ষেপণের জন্য। অর্থনৈতিক চলক, অর্থনীতিতে যে সকল রাশির মান ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হয় তাদেরকে অর্থনৈতিক চলক বলে। বা আমরা বলতে পারি সহজ কথায়, অর্থনীতিতে যে সমস্ত চলক ব্যবহার করা হয় তাকে অর্থনৈতিক চলক বলে। যেমন আমরা অর্থনীতিতে চাহিদা বোঝাতে ডি, দাম বোঝাতে বি, যোগান বোঝাতে এস, ভোগ বোঝাতে সি, জাতীয়কে ওয়াই দ্বারা প্রকাশ করি। অর্থাৎ প্রত্যেকটা যে ইংরেজি নাম, সেই নামের প্রধান অক্ষর দিয়ে আমরা অর্থনৈতিক চলক প্রকাশ করে থাকি। ডিমান্ড মানে চাহিদা, তাই ডি দ্বারা চাহিদা প্রকাশ করি। প্রাইস মানে দাম, তাই পি দ্বারা দাম প্রকাশ করি। সাপ্লাই মানে যোগান, তাই এস দ্বারা যোগান প্রকাশ করি। এভাবে আর কি হয়েছে। তবে দু একটা ব্যতিক্রম আছে, যেমন জাতীয় আয়টা ওয়াই দিয়ে কেন বোঝানো হয় স্যার? ওয়াই দিয়ে ইনকাম হয় না, কারণ আয় তো দুইটা, বড় হাতের আয়, ছোট হাতের আয়, ক্যাপিটাল স্মল। ক্যাপিটাল আয় দিয়ে অর্থনীতিতে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বোঝানো হয়, আর স্মল আয় দিয়ে ইন্টারেস্ট বা সুদের হার বোঝানো হয়। তাই জাতীয় আয়টাকে ওয়াই দ্বারা বোঝানো হয়। তো এবার আমরা দেখি ঢাল কাকে বলে। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনকে ঢাল বলে বা অনুপাতকে ঢাল বলে। তাই আমরা জানি এক্স হলো স্বাধীন চলক, ওয়াইটা অধীন চলক। তাই লিখতে পারি ডেল ওয়াই মানে অধীন চলকের পরিবর্তন বাই ডেল এক্স স্বাধীন চলকের পরিবর্তন। দুঃখিত, তোমরা খেয়াল রাখবে ইকোনমিক্সে ডেল্টা মানে পরিবর্তন বোঝায়। যদি কোনো কিছু পরিবর্তন বোঝাতে চাই তাহলে ডেল্টা ব্যবহার করা হয়। আর ওয়াই দ্বারা কি করা হয়? অধীন চলক প্রকাশ করা হয়। তাই বলতে পারি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এটাকে আবার বলা যায় লম্ব অক্ষের পরিবর্তন বাই ভূমি অক্ষের পরিবর্তন। আর বলা যায় যে লম্ব অক্ষের দূরত্ব ভাগ ভূমি অক্ষের দূরত্ব, অর্থাৎ একাধিক প্রকাশ আছে ঢাল বের করার। ছেদক, যদি কোনো অপেক্ষকে লেখচিত্র অঙ্কন করলে তা ভূমি অক্ষ ও লম্ব অক্ষের ছেদ বিন্দুকে ছেদক বলে। কোন অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করলে তার ভূমি অক্ষ ও লম্ব অক্ষের ছেদ বিন্দুকে ছেদক বলে। অর্থাৎ আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। যদি এই চাহিদা রেখাটা এই ভূমি অক্ষে এখানে ছেদ করতো অথবা লম্বকে এখানে ছেদ করতো, তাহলে এই বিন্দুটাকে বলতো লম্ব অক্ষের ছেদক, আর এটাকে বলা হতো ভূমি অক্ষের ছেদক। তাহলে যদি কোনো রেখা ভূমি অক্ষকে বা লম্ব অক্ষকে ছেদ করে তাহলে তাকে বলা হয় ছেদক। তো আমাদের এগুলো পরীক্ষাতে থাকে। এই হচ্ছে আমাদের গাণিতিক কিছু টার্ম। তো ঢালের ব্যাখ্যা আছে, আমরা পরবর্তী ক্লাসে ঢালের ব্যাখ্যা দেখব। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, জাস্ট তোমাদের পড়াটা কন্টিনিউ রাখার সুবিধার্থে তোমরা বাসায় বসে বসে করবে। সেটা হচ্ছে, আমি যে স্বাধীন চলক বলেছি অধীন চলক বলেছি, তোমরা যতটুকু বুঝেছো কয়েকটা পার্থক্য দেখা মানে লিখবে তোমরা, যে কোনো পার্থক্য আছে কিনা। এরপরে তোমরা চলক আর ধ্রুবক আমি বলেছি, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাও কিনা, তোমাদের চোখে পড়ে কিনা। যদি তোমাদের চোখে পড়ে তোমরা লিখবে, তারপর তোমরা বইয়ের সাহায্য নেবে। তারপর না পারলে আমাকে তোমরা জানাবে। আমি প্রথমে এই নাম্বার দিয়ে দিয়েছি আজকের এই স্লাইডে। এরপর দেখো চাহিদা হ্রাস বৃদ্ধি আমরা পড়েছি এবং সংকোচন প্রসারণ আমরা শিখেছি। এগুলো চিত্রভিত্তিক তোমরা একটু বোঝার চেষ্টা করবে এবং নিজে নিজে ব্যাখ্যা করতে শিখবে, কারণ পরীক্ষায় এই ছোট ছোট বিষয় থেকে প্রশ্ন আসে, ক্ষয়ের প্রশ্ন, গয়ের প্রশ্ন থাকে। তো এগুলো তোমার আজকের বাড়ির কাজ। আর আবার ক্লাস তোমাদের সঙ্গে দেখা হবে। আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে আমি শারীরিক মানসিক সুস্থতা কামনা করে তোমাদের জীবন কল্যাণময় হোক, সুখময় হোক, সে বাসনা ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।